নমস্কার বন্ধুরা, আমি পায়েল আর আপনারা শুনছেন পিএমজি অডিও। আজকে আপনাদের পড়ে শোনাবো অসমীয়া লেখক লক্ষ্মীধর শর্মার লেখা গল্প সিরাজ। আজকের গল্প আপনাদের কেমন লাগলো নিচে অবশ্যই কমেন্ট করে জানান। আর যেসব বন্ধুরা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের যদি নিত্য নতুন স্বাদের বাংলা অডিও স্টোরি শুনতে ভালো লাগে তাহলে চটপট সাবস্ক্রাইব করুন পিএমজি অডিও। আর আপনাদের ভালো লাগার গল্পগুলো শেয়ার করে নিন পরিচিত বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের সঙ্গে যারা আপনার মতোই বাংলা অডিও স্টোরি শুনতে ভালোবাসেন। শুরু করছি আজকের গল্প। কন্দর্প আগের দিন রাত্রে বাড়ি ফিরেছে। কলকাতায় থেকে সে কলেজে পড়ে। এবার আইএ পরীক্ষা দিয়ে সে কদিনের জন্য পুরী বেড়াতে গিয়েছিল। এখন বাড়ি এসেছে। এপ্রিলের প্রথম সপ্তাহ। কন্দর্পর বাড়ি ফেরার দিন রাতে ঝড় বৃষ্টি হয়েছিল। ভোরে ঘুম থেকে উঠে দেখল তাদের বাড়ির সামনের ফুলবাগানের অবস্থা শোচনীয়। কিছু ফুল গাছের ডালপালা যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। কিছু ফুলের পাপড়ি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে ঝরে পড়েছে। পূর্ব দিকে সূর্য উঁকি দিচ্ছে। ঝড়ের পর প্রকৃতির এখন শান্ত সৌম্য ভাব। কোথাও কোনো গাছের পাতার এতটুকু স্পন্দন পর্যন্ত নেই। কেবল দূর থেকে পাখি পাখালির কলস্বর ভেসে আসছে। গতরাতে আমের মুকুল বিস্তর খসে পড়েছে। থোপ থোপ ঝরা মুকুল বাগানটাকে সাদা আবরণে মুড়ে দিয়েছে। তার উগ্র মধুর গন্ধ কন্দর্পর নাকে ঢুকল। কন্দর্প ভেতরে গেল, মায়ের কাছে বসে চা খেল। তারপর আবার বারান্দায় এলো। বাইরের বারান্দায় একটুক্ষণ দাঁড়ালো। তারপর একটা হাই তুলে আরাম কেদারায় বসে পড়ল। পরীক্ষা শেষ, সামনে অগাধ ছুটি। কথাটা ভাবতেই আরামের আবেশ লাগলো। কন্দর্প তাতেই মগ্ন হয়ে রইল। কোথাও চিন্তার লেশমাত্র নেই, শুধুই বিশ্রাম। কন্দর্প বাইরে তাকালো। দেখল বাগানের মধ্যিখানে পুকুর পাড়ের আম গাছের নিচে একটি মেয়ে দাঁড়িয়ে রয়েছে। খোপায় ফুল পড়েছে মেয়েটি। মুখখানা পুরো দেখা যাচ্ছে না। কন্দর্প যেখানে বসে আছে সেখান থেকে একটা পাশই শুধু ভালো করে চোখে পড়ে। কন্দর্পর মনে হলো মেয়েটির মুখখানা বড় সুন্দর, একটু দীর্ঘায়ত, রং ফর্সা। পোশাকের দিকে চোখ পড়ল। সাদা সাধারণ রিহা মেখলা পরেছে মেয়েটি, সঙ্গে আটপৌরে সাদা ব্লাউজ, কিন্তু পরিষ্কার। মেয়েটি মুখ ঘোরানোতে পুরো মুখখানাই এবারে নজরে এলো। সুন্দর টানা চোখ, পাতলা রাঙা ঠোঁট দুটো, চিবুকটুকু হ্রস্ব। মেয়েটি তখনও খোপায় হাত দিয়ে রয়েছে। বুকের সমুন্নত অংশটুকুর ওপর দৃষ্টি পড়তেই কন্দর্প চোখ সরিয়ে নিল। মনে একটা স্নিগ্ধ অশান্তি দানা বাঁধছে। মেয়েটি চোখ তুলে কন্দর্পর দিকে তাকালো। চোখে চোখ পড়ল। তারপর দুজনেই লজ্জায় মুখ নিচু করল। ভাবের তরঙ্গ দুজনের মনেই খেলছে। মেয়েটি ধীরে ধীরে কন্দর্পদের বাড়ির ভেতরে ঢুকে গেল। কন্দর্প একটুক্ষণ তাকিয়ে দেখল মেয়েটির চলনে একটা অচঞ্চল লালিত্য রয়েছে। মেয়েটির নাম সাবিত্রী। জোড়হাটের কাছে একটা বড় চা বাগানে একজন মুহুরি কাজ করতেন। ভদ্রলোকের বাড়ি গোয়ালপাড়া, দেখতে সুপুরুষ। কিছুদিন কাজ করার পর বাগানের পাশের গ্রাম মরনইগুড়ির একজন কেউটের বিধবা মেয়েকে তিনি নিয়ে আসেন, আর তাকে নিয়েই সংসার পাতেন। সাবিত্রী সেই গোয়ালপাড়িয়া ভদ্রলোকের একমাত্র সন্তান। সাবিত্রীর বয়স 15 হলো। ভদ্রলোক মেয়ের জন্য পাত্র খুঁজতে শুরু করলেন, আর তখনই নিউমোনিয়ায় তিনি মারা গেলেন। সেই কন্দর্পর বাড়ি ফেরার আগের বছরের ঘটনা। ভদ্রলোকের অসুখের খবর শুনে গোয়ালপাড়া থেকে তার আত্মীয় স্বজনরা এসে উপস্থিত হলেন। সাবিত্রীর বাবা মারা গেলেন, আর তার যাবতীয় জিনিসপত্র টাকা কড়ি সব বাক্সবন্দি করে তারা গোয়ালপাড়ায় ফিরে গেলেন। সাবিত্রীর মা ভেবেছিল সুখের দিনে নিজের ভাইদের সে অনেক যত্ন আত্তি করেছে, দুঃখের দিনে আজ তারা সবাই তাকে বুকে তুলে নেবে।
কিন্তু বাস্তবে বিপরীতটাই ঘটল। গাঁয়ের সবাই তাকে দেখলেই সরে সরে থাকে। কন্দর্পর মায়ের সঙ্গে তার পরিচয় ছিল। থিয়েটার দেখতে গিয়ে আরও অন্য দু এক জায়গাতেও দেখা সাক্ষাৎ হয়েছে। এই পরিচয়টুকুর ওপর নির্ভর করেই সাবিত্রীর মা একদিন মেয়েকে নিয়ে বড়ুয়ানি অর্থাৎ কন্দর্পর মায়ের কাছে হাজির হলো। বড়ুয়ানির মন গলল এবং ঢেকিশালের পাশের একটা ঘরে তাদের আশ্রয় জুটল। ধান ভানা, উঠোন নিকোনো ইত্যাদি বাইরের কাজই প্রথম প্রথম সে করত, কিন্তু ধীরে ধীরে জল গরম করা বা এই জাতীয় আরও কিছু অধিকারও মা মেয়ে অর্জন করল। সাবিত্রীর সৌন্দর্য আর গুণ দেখে বড়ুয়ানি সত্যিই মোহিত হয়েছিলেন। তিনি বড়ুয়াকে ধরলেন তার জন্য একটা ছেলে ঠিক করে দিতে। বড়ুয়া মুখে আশ্বাস দিয়েছিলেন যে নিজেদের চা বাগানেরই যুবক মুহুরী কাউকে ঠিক করবেন, কিন্তু কার্যত বড় একটা গা করলেন না। ঠিক এই সময়ই কন্দর্পর স্বগৃহে প্রত্যাবর্তন। কন্দর্প বেড়াতে বেরুল। এক বন্ধুর বাড়িতে তাস খেলে আর পর্যাপ্ত চায়ের শ্রাদ্ধ করে বাড়ি ফিরল প্রায় 1টা নাগাদ। মায়ের কাছে মধুর বকুনি শুনে ভাত খেল। তারপর ইংরেজি নভেল একখানা হাতে নিয়ে ধীরে ধীরে বিছানায় গা এলিয়ে দিল। খেতে বসে সাবিত্রীর কথা সবই সে মায়ের কাছ থেকে জেনে নিয়েছে। বাগানের পাশে বৈঠকখানার লাগোয়া ছোট্ট ঘরখানিতেই বিছানা করতে বলেছিল। স্কুলে পড়ার সময় থেকেই ঘরখানা কন্দর্পর নিজস্ব। রেলের ধকলে প্রথমে কন্দর্পর একটুখানি ঘুম লেগেছিল, কিন্তু স্বপ্নে দেখল সে যেন রেলগাড়ি থেকে পড়ে যাচ্ছে। হকচকিয়ে উঠে বসল। তারপর ঘুম আর এলো না। একটু গরম পড়েছে। গত রাত্রের ঝড়ে গাছপালাগুলো ক্ষতবিক্ষত হয়েছে। সেগুলো থেকে মৃদু একটা গন্ধ বেরুচ্ছে। সে গন্ধ কন্দর্পর মনকে বড় উতলা করে দিল। একটা অস্থিরতা, একটা ব্যাকুলতা, অজানা এক চঞ্চলতা অজান্তেই তার মধ্যে সঞ্চারিত হচ্ছে। খোলা জানালা দিয়ে দুটো মৌমাছি ঢুকে তার অস্থিরতাকে যেন শব্দময় করে তুলল। কন্দর্প এপাশ ওপাশ করল, কিন্তু শান্তি পাচ্ছে না। বইখানা খুলে ধরল, কিন্তু বইয়ে মন বসছে না। আমগাছের সারির মধ্যে থেকেই বোধহয় কোকিল একটা দুপুরের নিস্তব্ধতা ভেঙে ডেকে উঠল। কোকিলের কণ্ঠস্বরের এমন লালিত্য মাধুর্য কন্দর্প কোনোদিনই আর লক্ষ্য করেনি। কোকিলের সুমধুর সঙ্গীত দুপুরের নির্জনতাকে মধুময় করে তুলল। কন্দর্প হৃদয়ে অনুভব করল একটা মৃদু কম্পন, একটু মৃদু চঞ্চলতা। একটু পরে সাবিত্রী এসে দরজা খুলে বলল, আপনাকে ভেতরে চা খেতে ডাকছেন। কন্দর্প হকচকিয়ে উঠে বসল। এমনি করে উঠতে দেখেই বোধহয় সাবিত্রী মুহূর্তের জন্য স্থির হয়ে তার দিকে তাকিয়ে রইল। সাবিত্রীর পরনে ফর্সা সাধারণ পোশাক, আকাশি রঙের একখানা শাড়ি, খোপায় গোঁজা ভোরের সেই ফুল, অর্কিডই বোধহয়। সাবিত্রীর সৌন্দর্যই যেন কন্দর্পকে গভীরভাবে আঘাত করল। তার চোখ দুটো কি গভীর অথচ স্নিগ্ধ, মুখখানা কি সুন্দর, ছোট্ট দাঁতগুলো সুন্দর শ্রেণীবদ্ধ, কুঞ্চিত কেশ দামের অবাধ্য গুচ্ছগুলো কপালে উপচে পড়ছে। কন্দর্প কি একটা কথা বলতে গিয়েও বলতে পারল না। সাবিত্রী তখনও কন্দর্পর দিকে তাকিয়ে রয়েছে, তার দৃষ্টিতে অনন্ত সরলতা। সাবিত্রীর কণ্ঠ যেন সুধার আধার। একটু পরে কন্দর্পর যেন মোহভঙ্গ হল। বলল, আমাকে মুখ ধোয়ার জল দিতে বলবে। স্নানের ঘরে জল দিয়েছি বলে সাবিত্রী ভেতরে চলে গেল। এপ্রিল মাসের রাত্রিগুলিও একটা মাদকতা নিয়ে আসে বোধহয়। সেদিন রাতেও কন্দর্পর ভালো ঘুম এলো না। সাবিত্রীর রূপ কন্দর্পর মনে একটা প্রতিক্রিয়া করে চলছে, এটা নিশ্চিত। তাছাড়াও এই সময়ে আকাশে বাতাসে কি যেন একটা ঘুরে বেড়ায়, আর সুযোগ পেলেই মানুষকে আত্মবিস্মৃত করতে সে ভোলে না। পরদিন সকাল 10টা নাগাদ কন্দর্প ভেতর বাড়িতে 1 কাপ চায়ের জন্য বলে পাঠালে একটু পরে সাবিত্রী চা নিয়ে এলো।
পেয়ালাটা টেবিলে রাখতে যাচ্ছে, কন্দর্প হাত বাড়িয়ে বলল, দাও। পেয়ালা ধরতে গিয়ে হাতে হাত লাগলো। কন্দর্প হয়তো ইচ্ছে করেই পেয়ালা নেবার সময়ে সাবিত্রীর আঙুলে একটু চাপ দিল। দুজনেরই মুখ রাঙা হয়ে উঠল। পেয়ালা রেখে সাবিত্রী দৌড়ে চলে যেতেই কন্দর্পর মনের ভেতরে ছোটখাটো একটা ঝড় উঠল। ছি ছি, সাবিত্রী কি ভাবল? কিন্তু সঙ্গে সঙ্গে সাবিত্রীর আঙ্গুল যে একটুক্ষণের জন্যে হলেও তার আঙ্গুলকে ছুঁয়ে গেছে, এই অনুভূতিটা তাকে আনন্দ দিতে লাগলো। লজ্জায় আরক্ত হলে সাবিত্রীর মুখখানা যে রাঙা গোলাপের মতো দেখায়, এই স্মৃতিটাও তাকে আনন্দ দিল। সেদিন বিকেলে চা জলখাবার সাজিয়ে সাবিত্রী তার ঘরে ঢুকল। বড়ুয়ানি বাড়িতে নেই। খোপায় আজ একটা গোলাপ ফুল, শাড়িখানা ফিরোজা রঙের। সাবিত্রীকে দেখে কন্দর্প বড়ই অস্থির বোধ করল। বুকে জড়িয়ে ধরে মুখ চুম্বনের একটা বাসনা তার মনে দানা বাঁধতে লাগলো। মনের ভেতরে বাসনাটি যতই স্পষ্ট হতে লাগলো, ততই লজ্জায় কন্দর্প আকুল হয়ে পড়ল। ধীরে ধীরে সে খাবারটুকু খেয়ে নিল। খেতে এতখানি সময় নেওয়ার মূল উদ্দেশ্য সাবিত্রীকে কাছে আটকে রাখা। এইবার কথা বলবো, এইবার হাতখানা ছোঁবো, এইবার পেয়ালাটা আগ বাড়িয়ে দেব। এ সমস্ত কথা ভাবতে ভাবতেই সময় বয়ে গেল। না হলো গল্প জুড়ে দেওয়া, না হলো হাতখানা এগিয়ে দেওয়া, কোনোটাই সাহসে কুলোলো না। চায়ের সরঞ্জাম নিয়ে সাবিত্রী ভেতরে ফিরবে, তখন সে কোনো রকমে বলল, সাবিত্রী, আমি কিন্তু ফুল বড্ড ভালোবাসি, সময় পেলে আমার টেবিলে কয়েকটা রাখবে তো? সাবিত্রীর মুখখানা রাঙা হলো, কিন্তু মুচকি হাসিতে অন্তরের আনন্দটুকুও প্রকাশ করল না, করে পারল না। যৌবন রাজ্যে কন্দর্প নবাগত অতিথি। যৌবনের প্রকৃত রূপটুকু তখনও তার দেখা হয়ে ওঠেনি। জীবনের গতি হঠাৎ সঙ্গীত আর নৃত্যময় হয়ে উঠেছে দেখে তার মাধুর্যকে সে স্তব্ধ হয়ে অনুভব করার চেষ্টা করল। জীবনের তীব্রতম প্রকাশগুলো লজ্জা আর শঙ্কার আবরণে এমনভাবে ঢাকা পড়েছিল যে মনের কোণে উগ্রগন্ধি ফুলের মতো যে কামনাগুলোর জন্ম হয়েছিল, সেগুলো সঙ্গোপনে চাপা ছিল। কিন্তু এবারে জীবনের আহ্বানে সে আগুয়ান হলো। দিনে দিনে সাবিত্রীর প্রতি তার আকর্ষণ বেড়েই চলল। এক প্রবল উন্মাদনায় যেন একজন অন্যজনকে জড়িয়ে ধরছে। এ উন্মাদনা, এ আনন্দের অন্ত নেই। একে জীবনের শ্রেষ্ঠ সম্পদ বললেও হয়তো ভুল বলা হয় না। কন্দর্প মা বাবার একমাত্র ছেলে। বয়স 19 হলেও মা বাবার দৃষ্টিতে সে এখনো ছেলে মানুষ। তাদের ছেলে মানুষ কন্দর্পই যে ধীরে ধীরে যৌবনে উত্তীর্ণ হচ্ছে, আর সাবিত্রীর মতো যৌবনবতী সুন্দরীর সঙ্গ যে তার পক্ষে বাঞ্ছনীয় নাও হতে পারে, সে কথা তাদের মনেই আসেনি। তাছাড়া বড়ুয়া প্রায়ই বাগানে থাকেন, আর অন্য 10 জন মায়ের মতোই স্নেহের পর্দা বড়ুয়ানির দৃষ্টিকে আচ্ছন্ন করে রেখেছিল। বসন্ত এলো, পৃথিবীর বুকে এক নতুন মত্ততার সঞ্চার হলো। জীবনের জয়গানে চারিদিক মুখরিত হওয়ার জোগাড় হলো। গাছ লতা, পশু পাখি, মানুষ, আকাশ বাতাস, সবারই দেহ মন আত্মা এক নতুন অনুভূতিতে ব্যাকুল। জীবনের পরিধি যেন হঠাৎ বদলে গেল। রক্তে ধমনীতে এক নতুন ছন্দের মাতন। কন্দর্পর হৃদয়েও জীবনের মহাসঙ্গীত বেজে উঠল। অস্থির অদম্য চঞ্চলতায় সে আত্মহারা হয়ে উঠল। জীবনের তীব্র গতিবেগ আর মাধুর্যের প্রাচুর্য দেখে সে অভিভূত হয়ে গেল। এই অজানা ছন্দের দোলাকে সে দমাতে পারল না। সৃষ্টির আহ্বানে সে আর সাবিত্রী আত্মবিস্মৃত হয়ে গেল। জগৎ সংসার বিশ্বব্রহ্মাণ্ড জুড়ে যেন তাদের যৌবনের জয়গীতি বেজে উঠল। এমনি করেই দিন যায়। হৃদয়ে চলেছে সীমাহীন আনন্দের উৎসব। তার তীব্র আলোড়নে দুজনে ভূত ভবিষ্যৎ ভুলে গেল।
কথাটা আস্তে আস্তে চাউর হলো। মা প্রথমে বিশ্বাস করতে পারেননি, কিন্তু শেষ পর্যন্ত বিশ্বাস করতে বাধ্য হলেন। বাবাও একদিন বললেন, ছোট লোকের সঙ্গে সংস্রব রাখাটাই ভুল হয়েছিল। কোনো এক অজ্ঞাত শক্তির বশবর্তী হয়ে মা কিন্তু এই মেলামেশাকে কোনো মূল্য দেননি। তিনি হয়তো ভেবেছিলেন, ছেলেটা দুদিনের জন্য মন ভোলাচ্ছে, ভোলাক। চাকর বাকরের মুখে কথাটা বাইরেও রাষ্ট্র হয়েছিল। আশ্চর্যের ব্যাপার হচ্ছে, জগতে যে সমস্ত কথা কারো বা কারো জীবন মরণের সমস্যা হয়ে দাঁড়ায়, সেগুলোই অন্যের ব্যঙ্গ আর ঠাট্টার সামগ্রীতে পরিণত হয়। অবশ্য এটা মনুষ্য সমাজের চিরদিনের রীতি। ইতিমধ্যে কলেজ খুলল। পাশের খবর আগেই এসেছিল। একটা গভীর দুঃখের বোঝা নিয়ে কন্দর্প এবারে কলকাতা গেল। সেবার পুজোর ছুটিতে বড়ুয়া বড়ুয়ানি গুয়াহাটি গেলেন। কন্দর্পর কলকাতা থেকে বাড়ি ফেরা হলো না, কারণ বড়ুয়া বড়ুয়ানি বাড়ি ফিরলেন না। নানা ধরনের বুদ্ধি করেও কন্দর্প জোরহাটে যাওয়ার সুযোগ করতে পারল না। গরমের ছুটিতেও বাবা মা গুয়াহাটি এসে কন্দর্পকে শিলং নিয়ে চলে গেলেন। কলেজ খোলা পর্যন্ত সেইখানেই রইলেন। তারপর কন্দর্পকে কলকাতায় পাঠিয়ে তারা বাড়ি ফিরলেন। সে বছরই অক্টোবর মাসে বড়ুয়ানি মারা গেলেন। কন্দর্প বাড়ি ফিরে মায়ের শোকে উতলা হয়ে উঠল। শোকের আবেগ কিছুটা কমলে সাবিত্রীর খবর করল। শুনল যে সে বছর কলকাতা ফিরে যাওয়ার পরেই সাবিত্রী জ্বর হয়ে মারা গেছে। এতদিন সাবিত্রীকে না দেখে তার মনে অশান্তির অবধি ছিল না। আজ সাবিত্রীর মৃত্যুর খবর পেয়ে তার মন একেবারে ভেঙে পড়ল। ভবিষ্যৎ জীবন হঠাৎ অন্ধকার ঠেকল। কাজকর্ম শেষ করে সে আবার কলকাতা ফিরে গেল। সেবার কন্দর্প কলকাতা রওনা হওয়ার পরেই সাবিত্রী বুঝতে পারল যে সে অন্তঃসত্ত্বা। প্রথমে ভয়ে তার অন্তরাত্মা কেঁপে উঠেছিল। সেই ভয় কিন্তু শেষ পর্যন্ত আর রইল না। কন্দর্পর সন্তান তার গর্ভে। এই চিন্তাই কন্দর্পর বিচ্ছেদে আজ তাকে আনন্দ দিতে লাগল। মাতৃত্বের অজানা আনন্দে তার হিয়া পরিপূর্ণ হয়ে রইল। ধীরে ধীরে বাস্তবতার চাইতে কল্পনাই তার আসল সঙ্গী হয়ে দাঁড়াল। কল্পনায় নিজের সন্তানের কোমল দেহটি বুকের মধ্যে অনুভব করে, তার ছোট্ট হাত পায়ের লীলা গতি আর স্পর্শের কথা ভাবে। তার আধো আধো কাকলি যেন শুনতে পায়। সাবিত্রী তন্ময় হয়ে যায়। সে মূর্খ ছিল না, জানত যে এই আনন্দের অন্তরালে কোথাও একটা মহা নিরানন্দময় দৃশ্য অপেক্ষা করে আছে। তবুও আজকের আনন্দ সাবিত্রীকে এমন মগ্ন করল যে আগামীকালের দুঃখকে সাবিত্রী ভুলে গেল। এই দুঃখের দিনকে যতখানি দূরে ঠেলে রাখা যায় ততই ভালো, এই ভেবে সাবিত্রী তার অবস্থার কথা আর কাউকে জানালো না। এদিকে সাবিত্রীর বিয়ের কথা চলছে। বড়ুয়ার বাগানেই কাজ করে। নগাঁওয়ের একটি ছেলে একদিন তাকে দেখতে এলো, কিন্তু জ্বর হয়েছে বলে সাবিত্রী শুয়ে রইল। মেয়ে দেখা আর হলো না। পুজোর পর বিয়ের তারিখ তবু ঠিক হয়ে রইল। কিছুদিন পর সাবিত্রীর মায়ের চোখে সাবিত্রীর অবস্থাটা ধরা পড়ে গেল। ধীরে ধীরে বড়ুয়া বড়ুয়ানিও কথাটা টের পেলেন। সাবিত্রীর গর্ভের সন্তানটি কার সে বিষয়ে কারো সন্দেহের কোনো অবকাশ ছিল না। মা আর বড়ুয়ানি দুজনে মিলে সাবিত্রীকে নানাভাবে বোঝালেন। সাবিত্রীর সেই একই কথা, আমি পারবো না, পারবো না, পারবো না। একদিন সন্ধ্যায় বড়ুয়ানির ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় সাবিত্রী শুনতে পেল তার মায়ের সঙ্গে বড়ুয়ানির কি যেন কথাবার্তা চলছে। মায়ের গলা শুনতে পেল। তেমন একটা ওষুধ পেলে তো কোনো কথাই ছিল না। শুনে সন্দেহ হলো যে তাকে খাওয়ানোর ওষুধ নিয়েই আলোচনা চলছে। বড়ুয়ানির জবাব থেকে প্রমাণিত হলো যে তার অনুমানই সত্য। বড়ুয়ানি বললেন, আমি চেষ্টা করে কোনো রকমে জোগাড় করেছি, ভাত বা তরকারির সঙ্গে দেবে। একটু গন্ধ আছে, তবে টের পাবে না বোধ হয়। ভয়ে সাবিত্রীর মুখ শুকিয়ে গেল।
রাম রাম, পেটের সন্তানকে বধ করার জন্য কি গভীর ষড়যন্ত্র! ঘরে ফিরে এসে সে ভাবতে বসল। আগে থেকেই সংকল্প স্থির করেছিল যে কন্দর্পর সন্তানকে যেমন করেই হোক বাঁচাতে হবে। বলাই বাহুল্য, সন্তানকে রক্ষার জন্য মাতার যে আকুলতা স্বভাবসিদ্ধ, সেই আকুলতাই এই সংকল্পে প্রেরণা দিচ্ছিল। আজ হঠাৎ বিপদের সামনে পড়ে সাবিত্রী ভয়ে বিহ্বল হয়ে পড়ল। তার চিন্তারাজ্যে গর্ভের সন্তানটি নানা ভুবনমোহন রূপে আনাগোনা করতে লাগল। সাবিত্রী অস্থির বোধ করল। শেষ পর্যন্ত ভাবী সন্তানের সম্ভাব্য মৃত্যুর বিভীষিকাই তার মনে বল জোগাল। মা ঘুরে এসেছে টের পেয়ে সে অসুখ বলে শুয়ে পড়ল। না হলে রাতে ভাত না খাওয়ার কোনো অজুহাত দেওয়া যাবে না, আর ভাত খেলেই ওষুধ খেতে হবে। সময় যায় আর তার চিন্তার স্রোত তীব্র হয়ে ওঠে। রাতে মা খেতে ডাকল, সে অসুখ বলে শুয়েই রইল। মা ভাত খেয়ে শুয়ে পড়ল। রাত্রির নিস্তব্ধতা মানুষের চিন্তারাশিকে বাস্তবের স্পর্শ থেকে বোধহয় দূরে ঠেলে নিয়ে যায়। এমন অবস্থায় মস্তিষ্ক অকারণে উত্তপ্ত হয়ে ওঠে, আর সব বস্তুই একটা নবরূপ ধরে। সাবিত্রীর তাই হলো। রাত বাড়ার সঙ্গে সঙ্গে তার অস্থিরতাও বাড়তে লাগলো। শেষ পর্যন্ত যে ধারণাটা তার মনে জীবন্ত আর দৃঢ়মূল হলো, তা হচ্ছে না পালালে তার সন্তানকে সে বাঁচাতে পারবে না। মা তখন অকাতরে ঘুমোচ্ছে। সাবিত্রী ঘর ছাড়ল। মাঝরাতে রাস্তায় নেমে অনিশ্চিতের দিকে পা বাড়ালো। কিছুক্ষণ হাঁটার পর সাবিত্রীর ক্লান্তি লাগলো। একটা গাছের নিচে সে বসে পড়ল। সামনে চোখে পড়ল বিরাট প্রান্তর। কাছাকাছি লোকবসতির চিহ্ন মাত্র নেই। ভয়ে সাবিত্রীর প্রাণ উড়ে গেল। সঙ্গে সঙ্গে মনে হলো অপদেবতা যেন তার পিছু নিয়েছে। তারপর কতটা পথ যে সে অতিক্রম করলো খেয়াল নেই। ধীরে ধীরে তার উৎসাহে ভাঁটা পড়ল। পা দুটো অচল হয়ে এলো। ভয়ে তবু সে চলতেই থাকে। মাথা খাড়া রাখা যাচ্ছে না, বুক ফেটে যাচ্ছে, শরীর অবশ হতে শুরু করলো। তবু সে একটু বিশ্রাম নিতে সাহস পেল না। তার চলার গতির সঙ্গে সঙ্গে কি যেন একটা পিছু তাড়া করছে বলে মনে হলো। শেষ পর্যন্ত সব অন্ধকার হয়ে এলো। সে জ্ঞান হারালো। বিএ পরীক্ষা দিয়ে কন্দর্প বাড়ি ফিরল। এবারে এসে শুনল ঘর থেকে পালিয়ে সে একজন মুসলমানের সঙ্গে গিয়েছিল, আর তারপর সে মারা গেছে। পালিয়ে যাওয়ার কারণও সে জানতে পেল। সাবিত্রীর জন্য তার হৃদয় হাহাকার করে উঠল। তার মহাপাপের ক্ষমা নেই, এমন একটা দুশ্চিন্তা তাকে অস্থির করে তুলল। দুঃখ আর অশান্তির বোঝা নিয়ে কন্দর্প বাড়ি ছেড়ে চলে এলো। সাবিত্রী সন্তান সম্ভবা ছিল, কিন্তু সন্তানকে নিয়ে কোনো চিন্তা কন্দর্পর মনে জাগল না। তার হৃদয়ের কেন্দ্রবিন্দুতে একা সাবিত্রী মূর্ত হয়ে রয়েছে। আত্মগ্লানিতে তার জীবন অসহ্য হলো। সময়ের ব্যবধানে শোক আর গ্লানির গভীরতা কমে এলো, কিন্তু তার হৃদয়ে সাবিত্রীর আসনখানি অটুট রইল। বাবা তাকে বিয়ের জন্য পীড়াপিড়ি করলেন। অনেক উপযুক্ত মেয়ের সঙ্গে সম্বন্ধ এলো, কিন্তু বিয়ে সে করল না। সাবিত্রীর সঙ্গে দেখা হওয়ার পর 7 বছর কেটে গেছে। আইন পাশ করে কন্দর্প বাড়িতে উকিল হয়ে বসল। বাবার অবস্থা ভালো, ওকালতি না করলেও চলে, কিন্তু চা বাগানের কাজের চাইতে কোর্ট কাছারির কাজই কন্দর্পর পছন্দসই ছিল। জেলা সদর থেকে 6 মাইল দূরের গ্রামে বড়ুয়া বাড়ি। একটি মামলার সরজমিন তদন্তে হাকিমকে একদিন সেখানে যেতে হলো। কন্দর্প এক পক্ষের উকিল, অতএব তাকেও যেতে হলো। তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে সাইকেলে করে সে গাঁয়ের মোড়ল সিরাজের বাড়িতে এসে উপস্থিত হলো। সিরাজের বাবা আগে মৌজদার ছিলেন, এখন কাকা মৌজাদার। ঘর বাড়ি অবস্থা সবই ভালো। সিরাজের বয়স 45-এর মতো। কন্দর্পর সঙ্গে তার আগেই পরিচয় ছিল। গোটা গ্রাম, গ্রাম কেন, গোটা মৌজার মধ্যেই সাধু মানুষ হিসেবে সিরাজের পরিচিতি ছিল।
দুঃখীকে সাহায্য, বিপন্নের সহায়তা, সৎ কাজে উৎসাহ দান আর অসৎ কাজ থেকে মানুষকে নিরস্ত করা ছিল সিরাজের নিত্য নৈমিত্তিক কাজ। অল্প ব্যবসাপাতি রয়েছে, জমি জমাও আছে, অতএব খাওয়া পড়ার চিন্তা আদৌ ছিল না। তার সরল এবং ভদ্র ব্যবহারে সবাই মুগ্ধ। সিরাজের বাড়িতে কন্দর্প আর সিরাজ বসে কথা বলছিল। কন্দর্প দেখল ৬-৭ বছরের ছোট্ট একটি মেয়ে এসে সিরাজকে দাদু বলে ডেকে পানের থালা রেখে গেল। ছোট ছেলে মেয়ের সংস্রবে কন্দর্প বড় একটা যায়নি, অতএব মানুষের মনে তারা কি ধরনের প্রভাব ফেলে সে সম্পর্কে কন্দর্পর কোনো স্পষ্ট ধারণা নেই। আজকের এই মেয়েটিকে দেখে কিন্তু তার মনে পুলকের একটা প্রবাহ বয়ে গেল। সে তাকে দুহাত বাড়িয়ে কোলে নিল, তারপর চমকে উঠল। ছোট্ট সরল এই মুখখানি কার যেন এমনতর মুখের কথা তাকে মনে করিয়ে দিল। সেই গভীর চোখ, দীঘল সুন্দর মুখ, পাতলা সরু ঠোঁট, সেই হ্রস্ব চিবুক। তার বুকে কাঁপন লাগলো। বুকের গভীর থেকে একটা দীর্ঘশ্বাস উঠে এলো। আত্মসংবরণ করে জিজ্ঞেস করল, তোমার নাম কি মামনি? মেয়েটি বলল, নূর, কিন্তু আসল নাম সীতা। তার কথায় কার যেন কণ্ঠস্বরের আভাস। কন্দর্প নিজের আত্মবিস্মৃতির জন্য নিজেকে ধিক্কার দিল। তারপর মেয়েটিকে নামিয়ে দিয়ে বলল, এটি আপনার মেয়ে? সিরাজ হেসে উত্তর দিল, ভাঙ্গরিয়া, এটি আল্লাহর দান, আমার নাতনি। মানে আপনার? আমার কন্যার মেয়ে, সেই কন্যাও আল্লাহর দান। কন্দর্প সিরাজের কথা ভালো করে বুঝতে না পেরে বলল, সকল ছেলে মেয়ে ঈশ্বরের দান, কিন্তু আপনি এই মা মেয়ের কথা যেভাবে বলছেন তার বিশেষ কোনো কারণ আছে কি? সিরাজের মুখখানা গম্ভীর হয়ে উঠল। তারপর ধীরে ধীরে বলল, আল্লাহ একদিন এই দেবকন্যাকে আমার আশ্রয়ে পাঠিয়েছিলেন। সেই দেবকন্যার গর্ভে নূরের জন্ম। নূরের মা আসলে আমার সন্তান নয়। কন্দর্পর গোটা শরীর শঙ্কায় কেঁপে উঠল। তবে হয়তো সিরাজই সাবিত্রীকে আশ্রয় দিয়েছে। সাবিত্রীর গর্ভেই হয়তো নূরের জন্ম। সব কথা জানার বাসনা তার উদগ্র হয়ে উঠল। ঠিক সেই সময়ে কোট প্যান্ট পরা দুজন সাইকেল আরোহী উপস্থিত হলেন। একজন হাকিম, আরেকজন বিপক্ষের উকিল। সিরাজকে রেখে তারা একত্রে বেরিয়ে গেলেন। ফিরে যাওয়ার সময় হাকিম কন্দর্পকে সঙ্গে নিতে চাইলেন। একটু কাজ রয়েছে বলে কন্দর্প গেল না। হাকিম আর উকিল দুজনে একটু অর্থপূর্ণ হাসি হেসে চলে গেলেন। কন্দর্প সিরাজের বাড়ি এসে নূরের মায়ের কথা জানতে চাইল। সিরাজ সবিনয়ে জানালো যে সে কথা তার জানার কোনো প্রয়োজন নেই। কন্দর্প বুঝতে পারল যে প্রকৃত কথা ভেঙে না বললে সিরাজকে টলানো যাবে না। অনেক চেষ্টার পর সিরাজের কাছ থেকে একটি মাত্র কথা সে জানতে পেল, নূরের মায়ের নাম। সিরাজ বলল, সাবিত্রীর মতো মহাসতী বলেই বোধহয় তার নাম সাবিত্রী রাখা হয়েছিল। নামটি শোনার সঙ্গে সঙ্গে কন্দর্প চারিদিকে অন্ধকার দেখল। কোনো রকমে নিজেকে সংযত করে সে বাড়ির দিকে ফিরে চলল। ৭ মাইল পথ সে কি করে এলো সে নিজেই বলতে পারবে না। আজ সে নিঃসংশয় যে তার সাবিত্রীর সন্তান নূর, তার নিজের সন্তান নূর। সাবিত্রীর আত্মাই যেন আকুতি করছে নূরকে হৃদয়ে ঠাঁই দেওয়ার জন্য। দুশ্চিন্তা কন্দর্পকে এক প্রকার মাতাল করে দিল। সেই সঙ্গে অনুশোচনার আঘাতও তাকে বিদ্ধ করল। বাড়ি গিয়ে খেয়ে দিয়ে শুতে গেল, কিন্তু চিন্তা ধরে যেন তাকে অস্থির করে তুলেছে। পরদিন সকালে সে আবার সিরাজের বাড়ি গেল। সিরাজকে সব কথা খুলে বলল। সিরাজ ধীরে ধীরে বলতে শুরু করল, সেদিন ভোরে ঘুম থেকে উঠে দেখি
সদর দরজার সামনে একটি যুবতী মেয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে। আমি তাড়াহুড়ো করে ঘরে এনে সেক তাপের ব্যবস্থা করলাম। তার জ্ঞান ফিরল। একটু গরম দুধ খাইয়ে দেওয়ার পর সে আস্তে আস্তে বলল, আমি বড় নিরাশ্রয়। আমি ভরসা দিলাম। সে একটু সুস্থির হলো। তারপর নূরের দিদিমাকে তার প্রকৃত অবস্থা জানালো। সমাজের চোখে সে কলঙ্কিনী, কিন্তু ঈশ্বরের চোখে নিষ্পাপ। সে হিন্দু ঘরের মেয়ে, আমি মুসলমান। একটু বিপদেই পড়লাম। তাকে আমি কেমন করে রাখি? সেদিন এই মেয়েটি যে জ্ঞানটুকু আমাকে দিল তা অমূল্য। সে বললে, হিন্দু মুসলমানের মধ্যে পার্থক্য তো ঈশ্বর সৃষ্টি করেননি। তিনি তো সকলেরই পিতা। পার্থক্য তো মানুষ সৃষ্টি করেছে। তবুও সে আলাদা রান্না বাড়া করতে চাইল। আমি তার ব্যবস্থা করে দিলাম। মেয়েটির ব্যবহারে আমি মুগ্ধ হয়ে গেলাম। প্রথম দর্শন থেকেই আল্লাহ মেয়েটির জন্য আমার মনে এক ধরনের স্নেহ সঞ্চার করিয়ে দিয়েছিলেন। সেই স্নেহ ক্রমশই বাড়তে লাগল। তার নাম ছাড়া তার অতীত সম্পর্কে আর কিছুই জানতে পেলাম না। চেহারা আর ব্যবহার থেকে বুঝতে পেরেছিলাম সে ভালো ঘরের মেয়ে। যথা সময়ে নূরের জন্ম হলো। তারপর তার জ্বর হলো। মৃত্যুর দিন সন্ধ্যায় আমাকে ডাকলো। আমাকে বাবা বলতো। নূরের দিদিমাকে ডাকতো মা। বলল, বাবা, আমার সময় হয়ে গেছে। মেয়ের ভার আপনার উপর রইল। সে বড় হলে বা তার বাবাকে যদি কখনো পান, তাকে জিজ্ঞেস করে নূরকে মুসলমান করবেন। আর যদি কোনোদিনও আমার স্বামীর সঙ্গে দেখা হয়, তবে তাকে বলবেন যে তার উপর আমার কোনো রাগ নেই। তার চরণের ধ্যান করেই আমি মরতে সাহস পাচ্ছি। সেদিন রাত্রেই সাবিত্রীর মৃত্যু হলো। তার ইচ্ছা মতোই আমি নূরের আর এক নাম দিয়েছি সীতা। সীতার মতোই আমার সীতা পবিত্র, কারণ সাবিত্রীর মতো সতীর গর্ভে তার জন্ম। নূরের জন্য আমার বাড়িতে মুরগি পোষা, এমনকি খাওয়া পর্যন্ত বন্ধ করেছি। আমার মনে সাবিত্রীর স্থান কোথায় তা বলে বোঝাতে পারবো না। নূরই এখন আমার জীবনের সম্বল। এই মেয়েটি ধর্মের জ্যোতির মতো আমার আর তার দিদিমার জীবনকে উজ্জ্বল করে ধরে রেখেছে। সিরাজ স্তব্ধ হয়ে রইল। কাহিনীটি কন্দর্পকে তীব্রভাবে আঘাত করল। তার চোখের দুধার দিয়ে অবাধে অশ্রুর প্রবাহ বইল। কোনো ক্রমে বলল, হাজরিকা, নূরকে আমায় দিয়ে দিন। তাকে আমি কলকাতায় রেখে লেখাপড়া শেখানোর চেষ্টা করব। সিরাজের মুখ ম্লান হয়ে গেল। একটু পরে দু হাত ওপরে তুলে বলল, আল্লাহ, তোমার ইচ্ছাই পূর্ণ হোক। আমি নূরকে তার ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত করতে চাই না। অবশ্য আমার হৃদয় নূরময়। নিয়ে গেলেও মাঝে মাঝে তাকে যেন একটু দেখতে পাই। কন্দর্প বুঝল যে সিরাজ নূরকে অন্তর দিয়ে ভালোবাসে বলেই এত বড় বিচ্ছেদের বেদনাও বরণ করে নিল। তার চোখ দিয়ে আবার ধারা বইতে লাগল। কন্দর্প নূরকে নিয়ে কলকাতা গেল। তাকে এখন সে সীতা বলে ডাকে। কলকাতায় ঘর নিয়ে বছরখানেক সীতাকে মাস্টার রেখে পড়ালো। তারপর স্কুলে ভর্তি করিয়ে একটা বোর্ডিংয়ে রেখে বাড়ি ফিরল। সীতাকে ভর্তি করানোর সময় স্কুলের খাতায় কন্দর্প নিজেকে অভিভাবক হিসেবে নাম লিখিয়েছিল। বলেছিল মেয়েটির বাবা তার দূর সম্পর্কের এক দাদা। সুবিমল রায় ছিলেন তার কলকাতার বন্ধু, হাইকোর্টের উকিল। তার কাছেও সেই পরিচয় দিল, দিয়ে যাতে ছুটির সময়ে সীতা তার বাড়িতে থাকতে পারে তার ব্যবস্থা করে নিল। সুবিমলের স্ত্রীর সঙ্গেও তার পরিচয় ছিল। দুজনের হাতে সীতার ভার দিয়ে সে চলে এলো। ছুটির সময়ে কন্দর্প মাঝে মাঝে সীতাকে নিয়ে পুরী, ওয়ালটেয়ার ইত্যাদি বেরিয়ে আসে। সিরাজকেও সে ৩-৪ বার কলকাতা নিয়ে গেছে। অনিল ছিল সুবিমলের ভাইপো। সীতা যে বছর প্রবেশিকা দিল, অনিল তখন বিয়ে পরীক্ষা দিচ্ছে। বয়সের সঙ্গে সঙ্গে সীতার সৌন্দর্যও বাড়ছিল।
সুবিমলের বাড়ির সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার দরুন আরও কিছু পরিবারের সঙ্গে তার জানাশোনা হলো। তার সম্পর্ক আর ব্যবহারে মুগ্ধ না হয়ে কারো উপায় ছিল না। অনিল দেখতে ভালো, গান বাজনাও জানে, বাবার টাকা কড়িও বেশ রয়েছে। অনিল আর সীতার মধ্যে প্রথমে বন্ধুত্ব, তারপর ক্রমে সেই বন্ধুত্ব অনুরাগে পরিণত হলো। এই ব্যাপারে সুবিমল, তার স্ত্রী বা কন্দর্প কারো কোনো আপত্তি ছিল না। দুজনের মধ্যে বিয়ে হবে এমনি একটা কথা সবাই মনে মনে ধরে নিয়েছিল। সীতাকে কলকাতায় রেখে আসার পরেই কন্দর্প বিয়ে করে। বৈচিত্র্যহীন বিয়ে। সরজু প্রথমে বড় আশা করেই এসেছিল। শিক্ষিত তরুণী, বড় ঘরের মেয়ে, কিছুটা কাব্যপ্রিয়। কন্দর্পর বাড়ি এসে সে পার্থিব সব সম্ভারই পেয়ে গেল, কিন্তু একটা জিনিস পুরো করে পেল না। তার শিক্ষিত মন সহজেই বুঝতে পারল যে কন্দর্পর হৃদয়কে পরিপূর্ণভাবে অধিকার করতে সে পারেনি। তার মন ক্রমে কঠোর হয়ে উঠল। বাচ্চা কাচ্চা না হওয়ায় এই কঠোরতা বাড়তে লাগল। বিয়ের কিছুদিন পর কন্দর্পর বাবা মারা যান। এই মৃত্যুর ফলে যদিও কন্দর্প আর সরজু একে অন্যের আরও কাছাকাছি এলো, কিন্তু এই সান্নিধ্য তাদের জীবনে কোনো মাধুর্য সঞ্চার করতে পারল না। অনেক ভেবেচিন্তে কন্দর্প সীতার কথা সরজুর কাছে গোপন রাখল। জীবনের সুন্দর একটা উপাদান সরজুর রোষ দৃষ্টির আগুনে নষ্ট হয়ে যাবে এমন একটা আশঙ্কা থেকেই এই গোপনতাটুকু বজায় রেখেছিল। সে সুবিমলের সঙ্গে কখনো সরজুকে নিয়ে দেখা করেনি। অবশ্য কাজের অছিলায় বছরে দুবার করে সে একাই কলকাতা যেত। সীতার চিঠিপত্র কন্দর্প পায়, কিন্তু নিজের কাছে গোপনে রাখে। টাকা কড়ি সব সুবিমলকে পাঠায়। প্রবেশিকা পরীক্ষা দিয়ে সেবার সীতা তাড়াহুড়ো করে একখানা পোস্ট কার্ড কন্দর্পকে লিখে পাঠালো। তাতে কন্দর্পকে কাকা বলে সম্বোধন করে পরীক্ষা ভালো হয়েছে বলে জানিয়েছে, আর পরদিন বিস্তৃত জানাবে লিখেছে। কিভাবে জানি চিঠিখানা সরজুর হাতে পড়ল। নিচে সীতা নাম লেখা দেখে তার কৌতূহল হলো। চিঠি পড়ে বুঝল কন্দর্পর জীবনের কোনো একটা অধ্যায়ের কথা তার অজানা। তার মনে নানা রকম সংশয় খেলে গেল। কন্দর্পকে এই সমস্ত কথা জিজ্ঞেস করা সে আত্মসম্মান হানিকর বলে মনে করল। তার মন কিন্তু কন্দর্পের প্রতি বিরূপ হয়ে রইল। সীতা কলেজে নাম লেখানোর সঙ্গে সঙ্গে অনিলের সঙ্গে তার বিয়ের কথাবার্তা শুরু হলো। অনিলরা কায়স্থ। তার বাবা মা দুজনে প্রথমে আপত্তি করেছিলেন। তাদের বলা হলো যে কন্দর্পরাও কায়স্থ। সুবিমল আর তার স্ত্রীর চেষ্টায় প্রায় বছরখানেক পর তাদের মত পাওয়া গেল। বলাই বাহুল্য, মেয়ে দেখে তাদের পছন্দই হলো। সামাজিক কারণেই তারা আপত্তি করেছিলেন। অনিলকে বিলেত পাঠানো হবে বলায় তাদের আপত্তি ধীরে ধীরে লঘু হয়ে এলো। ঠিক হলো অনিল এমএ পরীক্ষা দিলেই বিয়ে হবে। সীতা আইএ পরীক্ষা দিয়ে সুবিমলের বাড়ি চলে এলো। অনিলের সঙ্গে বিয়ে স্থির হয়ে গেছে বলে তাদের অবাধ মেলামেশায় কেউ আপত্তির প্রয়োজন বোধ করেনি। এমনিতেই দুজনের প্রতি দুজনে ভয়ানক আকৃষ্ট হয়ে পড়েছিল। দুজনের কোমল হিয়াতে প্রণয়ের নবসঙ্গীত বেজে উঠল, আর দুজনে এক মধুর স্বপ্নে বিভোর হয়ে রইল। একে অন্যকে অদেয় আর কিছুই রইল না। দেহ মন সবকিছুকে জড়িয়ে তাদের প্রেমের মন্দাকিনী বইছিল, আর একে অন্যের কাছে সম্পূর্ণ আত্মসমর্পণ করেছিল। কন্দর্প ভাবল, বিয়ের আগে সরজু, সীতা আর অনিলের সামনে সব কথা ভেঙে বলা উচিত। তার জীবনের এই বহুমূল্য গুপ্ত কথা সিরাজ ছাড়া আর কেউ জানে না। সিরাজ যে এ কথা প্রকাশ করবে না সে বিশ্বাস কন্দর্পর ছিল। অনিলের এমএ পরীক্ষার পর কন্দর্প কলকাতা গিয়ে অনিল আর সীতাকে নিয়ে এলো। দুজনের মধ্যে গভীর প্রীতির ভাব দেখে তার আনন্দের আর সীমা রইল না। সাবিত্রীর প্রতি যে তীব্র অবিচার করা হয়েছিল, এই বিয়ের মাধ্যমে তার কিছুটা অন্তত প্রতিকার হবে, এই আশায় সে কিছুটা শান্তি পাচ্ছিল। আসামের সৌন্দর্য দেখে অনিল মুগ্ধ হয়ে গেল। আর এতদিন পর আসাম ফিরে এসে সীতা আনন্দে বিহ্বল হয়ে রইল।
জোড়হাট গিয়ে কন্দর্প সরজুকে বলল, সরজু, এই আমার পালিতা কন্যা সীতা আর তার ভাবি স্বামী অনিল। এদের যত্ন আত্মীর সব দায়িত্ব তোমার। সীতা আর অনিল তাকে কাকিমা বলে সম্বোধন করল। বাইরের ভদ্রতা সম্পূর্ণ বজায় রেখেও সরজুর অন্তর তেতো হয়ে উঠল। কে এই সীতা, যার সঙ্গে কন্দর্পর পুরনো পরিচয়? সীতার সৌন্দর্য দেখেও সে যে খুব একটা আনন্দ পাচ্ছিল তা নয়। সুন্দরীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা বেশি, ঈর্ষার ভাবও বড় তাড়াতাড়ি আসে। সীতা জোড়হাট পৌঁছানোর পরদিন গাড়ি পাঠিয়ে সিরাজকে আনালো। তার চুল দাড়ি এখন সবই পেকে সাদা হয়ে গেছে, কেবল মুখে একটা স্নিগ্ধ হাসি। তাকে দেখেই সীতা লাফিয়ে উঠে ডাকল, দাদু। সিরাজ দু হাত তুলে তাকে আশীর্বাদ করল। তার দুই চোখে জলের ধারা বইছে। অনিল আর সরজু এই দৃশ্য দেখে স্তম্ভিত হয়ে গেল। তারপর সবাই এসে বৈঠকখানায় বসল। কন্দর্পই শুরু করল, সরজু, তোমার কাছ থেকে একটি কথা এতদিন আমি গোপন রেখেছিলাম। ভালো করেছি কিংবা খারাপ করেছি বলতে পারবো না। আশা করি তুমি আমায় ক্ষমা করবে। তারপর অনিলের দিকে তাকিয়ে বলল, অনিল, আমি যদি বলি যে সীতা আমার কেউ নয়, আমার জাত কুলের কেউ নয়, কেবল আমার সব স্নেহ আর সম্পত্তির অধিকারিণী, তবুও তুমি কি তাকে বিয়ে করবে? প্রথমে অনিলের মুখ ম্লান হয়ে গেল। তারপর বলে উঠল, আমাদের অন্তরের মিল যে কোনো অবস্থাতেই একে অন্যকে গ্রহণ করার বল যোগাবে। শুনে কন্দর্প বলল, আজ যে সময়ের কথা বলবো তার সাক্ষী এই বৃদ্ধ সম্মানিত মানুষটি, যার মহত্বের কাছে আমি সবসময়ই মাথা নোয়াই। আশা করি আমার আজকের কথা শেষ হলে তোমরা মানুষটির মূল্য বুঝতে পারবে। তারপর সে প্রথম থেকে সাবিত্রীর কথা বলতে আরম্ভ করল। অতীতের দুঃখ সুখের এই বর্ণনার সময়ে তার মন ব্যথায় ভরে গেল। তার চোখ দিয়ে জল গড়াতে লাগল, কণ্ঠস্বর ক্ষীণ হয়ে গেল। সরজু আজকের এই বিবরণ শুনে স্তম্ভিত হল। সীতা আর সাবিত্রীর উপর তার রাগের আর সীমা পরিসীমা রইল না। অনিলের মুখ ক্রমশই ম্লান হতে লাগল। সিরাজের চোখে জল বয়ে যাচ্ছে। কেবল সীতাকেই এই ইতিহাসের মাধুর্যটুকু স্পর্শ করল। কথা শেষ হয়ে গেল। তারপরও সবাই কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে রইল। তারপর অনিল বলে উঠল, কি প্রয়োজন ছিল আমাকে এই সমস্ত কথা বলার? এখন আমার সাধ্য নেই সীতাকে বিয়ে করার। সীতা আর কন্দর্পর মাথায় আকাশ ভেঙে পড়ল। কন্দর্প সপ্রশ্ন দৃষ্টিতে তাকাতেই অনিল বলল, যে মেয়ের জন্ম চাকরানির গর্ভে আর সে মানুষ হয়েছে মুসলমানের ঘরে, আমার ইচ্ছে থাকলেও তেমন মেয়েকে আমার মা বাবা কোনো দিনই ঘরে তুলবেন না, আর তাদের অবাধ্য হওয়া আমার পক্ষে সম্ভব নয়। সীতার মুখখানি আরো ম্লান হয়ে গেল। চেয়ারের হাতল দুটো আঁকড়ে ধরে কোনো ক্রমে অজ্ঞান হওয়া থেকে নিজেকে রক্ষা করল। তার চোখে একটা ভয়াবহ আতঙ্কের দৃষ্টি। তার মুখ দিয়ে কেবল একটি বাক্য বেরুল, কিন্তু আমি যে অন্তঃসত্ত্বা। এই কথার মর্মভেদী সুর কন্দর্পকে ব্যাকুল করে তুলল। তার হৃদয়খানা যেন ভেঙে দুটুকরো হয়ে যাচ্ছে। সে উঠে সীতাকে বুকে জড়িয়ে ধরতে গেল। সরজু তার গলায় হাত দিয়ে বাধা দিল, চিৎকার করে বলল, বেশ্যা, পতিতা, আমার ঘর থেকে বের হয়ে যা। সীতার প্রতি যেটুকু মায়া সরজুর মনে জন্মেছিল, সীতা অন্তঃসত্ত্বা শুনে সেটুকু দূর হয়ে গেল। তার জায়গায় জাগল একটা ভীষণ হিংসার দাহ। সীতা আর কন্দর্প দুজনকেই আঘাত করার বাসনা তার অদম্য হয়ে উঠল। সে বুঝল যে সীতাকে আঘাত করলেই কন্দর্পকেও আঘাত করা হবে। বিপদের এই গভীরতায় কন্দর্প স্তব্ধ, তার নিঃশ্বাস প্রশ্বাসও যেন বন্ধ হয়ে গেছে। সরজুর কথা শুনে সীতা জালবদ্ধ হরিণীর মতো সিরাজের দিকে তাকিয়ে কাতর কণ্ঠে ডাকল, দাদু। চোখের জলে সিরাজের দৃষ্টি আচ্ছন্ন। এগিয়ে এসে বলল, চল,
আমরা বাড়ি যাই মা। সীতাকে চেয়ার থেকে তুলে নিয়ে সে ধীরে ধীরে কন্দর্পর বাড়ি থেকে বেরিয়ে গেল। প্রথমে কন্দর্পর ইচ্ছে হলো চিৎকার করে কেঁদে ওঠে। জগতের সকল আলো তার চোখের সামনে নিভে যাচ্ছে। তারপর সব অন্ধকার।